সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আজ আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ অধ্যায়ের একটি টপিক তড়িৎ বিভব নিয়ে আলোচনা করব। চলো আমরা আলোচনা শুরু করি। তড়িৎ বিভব আলোচনার জন্য আমরা একটু তড়িৎ ক্ষেত্রের কথা আবারও বলে নিই। তড়িৎ ক্ষেত্র কি? একটি তড়িৎ আদান তার চারদিকে যেই ক্ষেত্রব্যাপী বা যেই অঞ্চলব্যাপী তার প্রভাব বজায় রাখে তাকে বলি আমরা তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রের বাইরে কোনো বিন্দু বা দূরত্বকে আমরা বলে থাকি অসীম দূরত্ব। তড়িৎ ক্ষেত্রের বাইরে কোনো বিন্দু, তাহলে তড়িৎ বিভবের সংজ্ঞা এমনভাবে দেওয়া হয় যে অসীম দূরত্ব থেকে এক একক ধনাত্মক আদানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দু তড়িৎ বিভব বলা হয়। ধরো অসীম দূরত্ব থেকে কিউ পরিমাণ চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে ডব্লিউ পরিমাণ কাজ করা লাগবে, তাহলে এক একক আদানকে ওই বিন্দুতে আনতে কাজের পরিমাণ ডব্লিউ ডিভাইডেড বাই কিউ পরিমাণ কাজ করা লাগবে। তাহলে আমাদের এই এক একক আদান আনতে ডব্লিউ ডিভাইডেড বাই কিউ পরিমাণ কাজ করা লাগলো। এই ডব্লিউ ডিভাইডেড বাই কিউ যে পরিমাণ কাজ করা লাগলো সেটাই হলো ওই বিন্দু তড়িৎ বিভব ভি, অর্থাৎ এটাকে আমরা তড়িৎ বিভব ভি বলে থাকি। তার মানে এখান থেকে আমরা বুঝলাম ডব্লিউ ইকুয়াল টু ভি কিউ বা ভি ইকুয়াল টু ডব্লিউ ডিভাইড বাই কিউ। এটি হলো তড়িৎ বিভবের সঙ্গে কাজের হিসেবে সম্পর্ক। এখন আমরা যদি বিভিন্ন বিন্দুতে আনতে ভিন্ন ভিন্ন কাজ করার দরকার হয় তাহলে ভিন্ন ভিন্ন বিন্দুর বিভব হবে ভিন্ন ভিন্ন। আর যদি এমন হয় যে একাধিক বিন্দুতে আনতে কাজের পরিমাণ একই পরিমাণ হয়, অর্থাৎ এমন অনেকগুলো বিন্দু থাকতে পারে যেগুলোতে আনতে অসীম দূরত্ব থেকে একক আদানকে আনতে সমান পরিমাণে কাজ করা লাগছে, তাহলে সেই বিন্দুকে বলবো আমরা সমবিভব বিন্দু। তো সমবিভব বিন্দু সমূহকে নিয়ে যদি আমাদের একটি তল হয় যেখানে সেই তলের উপর সর্বত্র বিভব সমান হয়, তাহলে আমরা সেই তলকে আমরা বলবো সমবিভব তল। অর্থাৎ সমবিভব তল হলো যেই তলের উপর সর্বত্র বিভবের পরিমাণ সমান, তাকে বলি আমরা সমবিভব তল। এখন ধরি সমবিভব তলের উপর দুইটি বিন্দু, একটি বিন্দু হলো এ আর একটি বিন্দু হলো বি। তাহলে সমবিভব তল যদি হয় তাহলে বি এ যদি এই বিন্দুর বিভব হয় আর এই বিন্দুর বিভব যদি বিবি হয়, সমবিভব তল হইলে ভি এ সমান সমান হবে ভিবি হবে। যদি এ বিন্দু এবং বি বিন্দু যদি সমবিভব তল হয়ে থাকে, সমবিভব তলের উপর হয়ে থাকে, তাহলে বি এ সমান বিবি হবে। এখন প্রশ্ন হলো ডব্লিউ ইকুয়াল টু আমরা পেয়েছি কি বি কিউ বা কিউ ভি, তাহলে ডি ডব্লিউ ইকুয়াল টু আমরা কি পাই কিউ ডিভি। এখন ডিভি ইকুয়াল টু কি আমাদের, তাইলে ডিভি ইকুয়াল টু হলো আমাদের, দেখো ডিভি ইকুয়াল টু এটা বিএ মাইনাস বিবি। যেহেতু সমবিভব তলের উপর বিএ এবং বিবি সমান, তাহলে বিএ এবং বিবি সমান হলে এই বিয়োগফল হবে 0। তাহলে আমরা বুঝতে পারলাম যে সমবিভব তলের উপর যেহেতু বিভিন্ন বিন্দুর বিভব সমান, তার মানে এক বিন্দু থেকে অপর বিন্দুর বিভবের পার্থক্য 0 হবে। বিভবের পার্থক্য 0 হলে এক বিন্দু থেকে অপর বিন্দুতে আদান সরাইতে যে পরিমাণ কাজ করা লাগবে সেইটা জিডব্লিউ ইকুয়াল টু কি হবে 0 হবে। তাহলে সমবিভব তলের এক বিন্দু থেকে অপর বিন্দুতে আদান সরাতে কৃত কাজ 0 হবে, যেহেতু ডিবি ইকুয়াল টু সমবিভব তলের উপর ডিবি অর্থাৎ বিভবের পার্থক্য 0 হচ্ছে, যার কারণে আমরা সমবিভব তলের এক বিন্দু থেকে অপর বিন্দুতে আদান সরাতে কৃত কাজ 0 হবে। এটা তোমরা জেনে রাখো। এবার আসো আমরা এই যে 1 নম্বর সূত্রটার দিকে তাকাও। B equal to 1/4 pi epsilon naught Q divided by R
যদি আমাদের মাধ্যম বায়ু বা শূন্য মাধ্যম ভিন্ন অন্য কোনো মাধ্যম হয়, তাহলে আমরা এখানে কে একটা লিখে থাকি, যেটা হলো শূন্য বা বায়ু মাধ্যম হলে আমরা এটা কে এর মান 1 ধরবো, আর অন্য কোনো মাধ্যম থাকলে এখানে একটা কে থাকবে এবং কে এর ভ্যালু আমরা তখন সূত্রে বসাবো। আর নসেট আমরা এটাই লিখবো 1/4 এটার মান তো তোমরা জানো, 9 × 10⁹ আর চার্জের মান এবং দূরত্বের মান বসাতে পারলে আমরা বিভব হিসাব করতে পারি এই সূত্র দিয়ে। তো এই সূত্রটা নিয়ে আমরা একটু তোমাদের প্রথমে আলোকপাত করে নিই। সেটা হলো বিভব হিসাব করার সময় ধরো আমরা একটি গোলাকার পরিবাহীর বিভব হিসাব করতে চাই। তো গোলাকার পরিবাহীর ক্ষেত্রে তোমাদের আমি একটা তথ্য দিতে চাই, বা তোমরা বইতেও পড়ে জেনে নিবে। গোলাকার পরিবাহীর পৃষ্ঠের বিভব গোলাকার পরিবাহীর অভ্যন্তরে যে কোনো বিন্দুর বিভবের সমান হয়। তাহলে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, গোলাকার পরিবাহীর পৃষ্ঠের বিভব অভ্যন্তরীণ কোনো বিন্দুর বিভবের সমান হয়। তাহলে আমাদের কিন্তু পৃষ্ঠের বাহিরের কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের সমান নয় কিন্তু। তাহলে আমরা একটা গোলাকার পরিবাহীতে ধরো 20 কুলম্ব চার্জ দিয়ে দিলাম। আমরা তিনটা বিন্দু দেখছি, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। দেখো, এ বিন্দু হলো পৃষ্ঠে, বি বিন্দু হলো অভ্যন্তরে, সি বিন্দু হলো বাইরে। তাহলে এই তিনটা বিন্দুর বিভব আমরা কিভাবে হিসাব করব? আমরা সূত্র কিন্তু এইটাই লিখবো 1/4πε0 Q/R। এখন আমি যদি বি বিন্দুর জন্য হিসাব করি বা এ বিন্দুর জন্য হিসাব করি, এ বিন্দুর জন্য যদি প্রথম হিসাব করি, তাহলে আমরা কিউর মান লিখবো 20, আর এর মান লিখবো 0.5। কিউর মান লিখবো কত? 20 কুলম্ব, আর এর মান লিখবো 0.5 মিটার। তাহলে আমরা বি এ হিসাব করব। যদি আমি বি বিন্দুতে হিসাব করি, তাহলে আমরা কিউর মান 20 লিখবো, ঠিক আছে, অর্থাৎ কিউ সবসময় যে চার্জটা দেয়া থাকবে সেটাই। কিন্তু আর এর মান এখন কত লিখবো? আর এর মান এখন, যেহেতু আমরা বলেছি যে পৃষ্ঠের বিভব অভ্যন্তরে যে কোনো বিন্দুর বিভবের সমান, অর্থাৎ অভ্যন্তরে যে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের সমান, তাহলে এই ক্ষেত্রে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। এই আর এর মান তখন আমি 0.4 না বসিয়ে আমি 0.5 বসাবো। তাহলে অভ্যন্তরে যখন কোনো বিন্দু পড়বে, তখন আমাদের ভ্যালুটা ব্যাসার্ধ অর্থাৎ প্রকৃত ব্যাসার্ধের মানটাই বসাতে হবে এখানে। তাহলে প্রকৃত ব্যাসার্ধ কত? 0.5। এই 0.5 তখন আমরা এখানে বসাবো, অর্থাৎ আমাদের যে ব্যাসার্ধটা দেওয়া থাকবে সেই ব্যাসার্ধটি আমরা এখানে বসাবো। তাহলে বি বিন্দুর বিভব এ বিন্দুর সমান, তাহলে আমরা এখানে 0.5 বসাবো। এখন যদি আমি সি বিন্দুতে হিসাব করি, তখন আমি কি করব? সি বিন্দুতে হিসাব করার সময় সি বিন্দুর জন্য যে দূরত্ব, অর্থাৎ কেন্দ্র থেকে সি বিন্দুর দূরত্ব 0.8 লিখেছি আমি এখানে, তাহলে আমি এখানে 0.8 মিটার এটাই বসাবো। তার মানে বাইরের কোনো বিন্দুর জন্য দূরত্ব যা দেয়া থাকবে সেটা বসাবো, পৃষ্ঠের জন্য ব্যাসার্ধ বসাবো, অভ্যন্তরের কোনো বিন্দুতে জন্য আমি ব্যাসার্ধই বসাবো, ব্যাসার্ধের মানটাই বসাবো। এটি আমরা অবশ্যই যেন খেয়াল রাখি। এটা হলো বিভবের ক্ষেত্রে, বিভব ক্যালকুলেশনের ক্ষেত্রে, গোলাকার পরিবাহী বিভব ক্যালকুলেশনের ক্ষেত্রে এটা আমরা মনে রাখবো। আচ্ছা, এবার আসো, আমি কিন্তু 1 নম্বর সূত্রের কথাই বলছি। 1 নম্বর সূত্র আমরা ব্যবহার করে এই প্রবলেমগুলো এটা সলভ করবো এইভাবে। এবার আসো, আমরা একটা রেখার দুইটা বিন্দুতে দুইটা চার্জ দেখতে পাচ্ছি, একটা 5 কুলম্ব, একটা হলো 10 কুলম্ব। এখন এই রেখাটির দূরত্ব যদি হলো ধরো 10 সেন্টিমিটার, সাপোজ আমরা এটা মনে করি 10 সেন্টিমিটার হলো ব্যবধানে আছে। এখন আমাদেরকে বললো যে মধ্যবিন্দুতে বিভব কত। তো মধ্যবিন্দুতে বিভব, এই চার্জের জন্য একটা মধ্যবিন্দুতে বিভব আসবে, ওই চার্জের জন্য একটা মধ্যবিন্দুতে বিভব আসবে, তাহলে বিভব আসবে দুইটা। তো দুইটা বিভব আমরা এই ক্ষেত্রে মনে রাখবো, তড়িৎ প্রাবল্যের মতো এটি কিন্তু দিক রাশি না, এটি বিভব হলো একটি অদিক রাশি, অর্থাৎ স্কেলার রাশি। অতএব এখানে আমরা দিক বিবেচনা করার কোনো সুযোগ নেই। এখানে শুধু আমরা বিবেচনা করব বিভবটা কি পজিটিভ বিভব না নেগেটিভ বিভব, অর্থাৎ ধনাত্মক বিভব না ঋণাত্মক বিভব, এটি হিসাব করেই ওর যোগ বা বিয়োগ করব। এখানে আমরা দিক বিবেচনা করে যোগ, অর্থাৎ ভেক্টর নিয়মে যোগ বিয়োগ নয়,
এখানে সাধারণ যোগ বিয়োগ হবে, অর্থাৎ ধনাত্মক চার্জের জন্য ধনাত্মক বিভব, ঋণাত্মক চার্জের জন্য ঋণাত্মক বিভব হবে। যেহেতু এখানে 5 কুলম এবং 10 কুলম দুইটাই ধনাত্মক বিভব, তাহলে আমাদের যেই বিন্দুতেই হোক, এর বিন্দুর অভ্যন্তরে কোনো বিন্দু হোক আর বাহিরে কোনো বিন্দু হোক, আমাদের এই ক্ষেত্রে বিভব দুইটাই ধনাত্মক হবে এবং দুইটা বিভবকে আমরা যোগ করে মোট বিভব বের করে দিব। এইটা হলো আমাদের মনে থাকে, যেন আমরা ভিতরে হিসাব করি, বাহির হিসাব করি, বা আমাদেরকে দূরত্বের কথা মেনশন করা থাকবে, সেই হিসেবে আমরা হিসাব করে বলে দিব বিভব। যেহেতু দুইটাই ধনাত্মক চার্জ নেওয়া হয়েছে, দুইটাই ধনাত্মক বিভব। এখন আমরা যদি একটা চার্জকে ঋণাত্মক চার্জ চিন্তা করি, তাহলে কি হবে? তাহলে ওই যে বিন্দুতে বিভবটা ক্যালকুলেট করতেছি আমরা, সেখানে একটা বিভব হবে ঋণাত্মক বিভব, ঋণাত্মক চার্জেরটা ঋণাত্মক বিভব হবে, ধনাত্মক চার্জেরটা ধনাত্মক বিভব হবে। সেটি আমরা অভ্যন্তরে কোনো বিন্দুতে করি আর বাহিরে করি, তখন সেখানের জন্য আমাদের বিভব দুটি এইভাবে হিসাব হবে, ধনাত্মকেরটা ধনাত্মক হিসাব হবে, ঋণাত্মকটা ঋণাত্মক হিসাব হবে। তারপর আমরা মোট করে দিব, ঋণাত্মকটা নেগেটিভ মানে মাইনাস করে দিব ধনাত্মকটা থেকে, তাহলে আমরা যা পাবো সেটাই হবে ওই জায়গার বিভব বা ওই বিন্দুর বিভব হবে। যেমন এই অঙ্কটাতে অনেক সময় আমাদেরকে এরকমও দিতে পারে যে কোথায় বিভব শূন্য হবে, এরকম অঙ্কটাতে বিভব কোথায় শূন্য হবে, এরকম দিলে আমরা এই যে তখন আমরা যেহেতু এর জন্য বিভব হবে ঋণাত্মক, ওর জন্য বিভব হবে ধনাত্মক, তাইলে মানগতভাবে যোগ বিয়োগ করে মানগতভাবে যদি ইকুয়াল হয়, কোথাও ধনাত্মকের মান এবং ঋণাত্মকের মান ইকুয়াল হয়, তাহলে ওই বিন্দুতে আমাদের বিভব নিট বিভব শূন্য হতে পারে। অর্থাৎ এর জন্য মান যা আসবে ওর জন্য মান তা আসে, কিন্তু দুইটা তো একটা নেগেটিভ বিভব একটা পজিটিভ বিভব, তাইলে যোগফল শূন্য হবে। এরকম করে আমরা ওই বিন্দু হিসাব করে দিতে পারি। এবার আসো এই প্রবলেমটা লক্ষ্য করো, এখানে 4টা কর্নারে আমাদের একটা বর্গাকার একটা সাইড কর্নারে, বর্গের সাইড কর্নারে 4টা চার্জ দেওয়া আছে। আমাকে বলা হলো কেন্দ্রে বিভব কত, আমরা বের করব। দেখো 5 মিটার 5 মিটার, এটা তো আমরা মানে অর্থাৎ কেন্দ্রের দূরত্ব বের করে নিতে পারি। কেন্দ্রের দূরত্ব বের করে নিব। তো কেন্দ্রের দূরত্ব আমরা যাই হোক সেটা আমরা আর দিয়ে লিখে নিলাম। মানে করো যেহেতু বর্গ, আমরা এখানে এক বর্গের বাহু জানা থাকলে আমরা কেন্দ্রের দূরত্ব বের করে নিব। এখানে কেন্দ্রের দূরত্ব বের করে নিয়ে আমরা 4টা চার্জের জন্য 4টা বিভব কেন্দ্র হিসেব করব। যেই চার্জগুলো ঋণাত্মক সেগুলোর জন্য ঋণাত্মক বিভব পাবো, যেই চার্জগুলো ধনাত্মক তাদের জন্য ধনাত্মক বিভব পাবো। এইবার আমরা দিক বিবেচনা করে নয়, আমি বারবার বলছি বিভবের ক্ষেত্রে দিক বিবেচ্য হবে না, শুধু ধনাত্মক চার্জের জন্য ধনাত্মক বিভব, ঋণাত্মক চার্জের জন্য ঋণাত্মক বিভব, এইটা বিবেচনায় আমরা চার্জ বিভবগুলোকে যোগ বিয়োগ করে নিয়ে নিট বিভব হিসাব করব। আমরা এইভাবে কেন্দ্রীয় বিভব হিসাব করে নিতে পারবো। এখানে আরেকটা প্রবলেম, তাইলে আমরা এইভাবে করে আমরা বলছি কোনোভাবেই এখানে দিকের কোনো বিবেচনা আসবে না, শুধু ধনাত্মক চার্জের জন্য ধনাত্মক বিভব, ঋণাত্মক চার্জের জন্য ঋণাত্মক বিভব। এইভাবে বিভব হিসাব করে আমরা যোগ করে নিলে, মানে যোগ বিয়োগ করে নিলেই, টোটাল করে নিলেই আমরা তখন নিট বিভব পেয়ে যাব। এবার আসো, ধরো আমি নিট বিভব এখানে তো একটা পাবো, সবগুলোর জন্যই নিট বিভব পাবো। আমরা এই কেমন করে পাবো দেখো, নিট বিভব হবে 1/4πε0, এটা 1/r, এটা কমনলি থাকবে, এই যে কেন্দ্রের দূরত্ব সমান সমান ইন্টু ধরো এটার নাম যদি Q1 ধরি তাহলে -4, এটার নাম যদি 3, এটার নাম যদি ধরো 7 ধরি -7, এটা হলো 20। এই নিট বিভব হিসাব করার সূত্র হলো এখানে r এর মান তোমরা বের করে নিবে। r = হইল a/√2, a/√2 তোমরা জানো r = a/√2, r = হবে a/√2। তো a/√2 হলে এর ভ্যালু হলো 5, তার মানে 5/√2, তার মানে 5/√2। তাহলে r এর ভ্যালু বসাইলাম, r এর ভ্যালু আমরা বসাইতে পারলাম। তারপরে এইগুলো বসাই দিয়ে আমি এই ও বিন্দুর বিভব পেয়ে গেলাম। ধরো ও বিন্দুর বিভব ভিও আমরা বের করে নিলাম এই প্রক্রিয়ায়। -4 এর জন্য -4,
+3 জন্য +3, এর জন্য -7, আর এর জন্য +20, এখানে প্লাস হবে, এর জন্য হবে +20। অর্থাৎ চার্জগুলো যেটা ধনাত্মক সেটার জন্য ধনাত্মক চিহ্ন লিখবো, এখানে প্লাস চিহ্ন হবে। কিন্তু দেখো দুইটা চার্জ প্লাস, দুইটা চার্জ মাইনাস দিয়েছি, যা দেয়া থাকবে সেইভাবে হিসাব হবে। এখানে আমরা প্লাস লিখবো, খেয়াল রাখবে এটা। অর্থাৎ প্লাস মানে আমাদের প্লাস দেয়া আছে, সেই জন্য প্লাস লিখছি। এবার আসো তাইলে এখান থেকে ক্যালকুলেট করে আমরা বিভব ও বিন্দুর বিভব বের করব। এখন আমাকে প্রশ্ন করা হলো ও বিন্দুতে যদি কিউ প্রাইম আদান সেটা যে পরিমাণে হোক রেখে দিই, তাহলে তার উপর বিভব শক্তি কত হবে, এরকম একটা কোশ্চেন করলো। ধরো ও বিন্দুতে কিউ প্রাইম চার্জ রাখার ফলে ওখানে বিভব শক্তি কত হবে, তখন আমি বলবো যে ওখানে বিভব শক্তি ইউ ইকুয়াল টু ডব্লিউ বলতে পারো অথবা ইউ বলতে পারো, ইউ বা ডব্লিউ যাই বলো। ধরো কিউ প্রাইম চার্জ রাখলাম ওখানে, তাহলে বি ও কিউ প্রাইম, এই সূত্র আমাদের 2 নম্বর সূত্র। অর্থাৎ এখানে নাম্বার 2 তে আমরা যে সূত্রটা দেখিয়েছি সেই সূত্রটা এখানে বলবে। যদি আমাদের ও বিন্দুতে আমরা কিউ প্রাইম চার্জ, ধরো আমি 3 কুলম চার্জ রাখলাম বা 5 কুলম চার্জ রাখলাম, তাহলে সেই চার্জটি কি পরিমাণ বিভব শক্তি অর্জন করবে, তার বিভব শক্তির পরিমাণ হলো ইউ ইকুয়াল টু বি ও কিউ প্রাইম। তাহলে বিভব শক্তি সেখানে হলো শক্তি, জুল একক হবে, তো সেই পরিমাণ শক্তি আমরা ক্যালকুলেট করে দিতে পারবো। তাহলে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো বলে আমাদের প্রতীয়মান হয় যে আমরা সাইড কর্নারে, বর্গের সাইড কর্নারে 4টি চার্জ থাকলে সেই চার্জের জন্য কেন্দ্রে বিভব হিসাব করে দিতে পারবো, এবং সেই কেন্দ্রে যেই কোনো পরিমাণ চার্জ স্থাপনের কারণে সেখানে বিভব শক্তিও হিসাব করে দিতে পারবো। আচ্ছা, এবার আসো দেখো, যদি আমাদেরকে এইখানে বললো যে কিউ কুলম চার্জ আছে, সাপোজ চার্জ কিউ দিয়ে দিলাম, আমি বললাম যে এমন একটা কোশ্চেন করলাম যে এই কিউ এর মান কত হলে কেন্দ্রীয় বিভব শূন্য হবে। অর্থাৎ কেন্দ্রীয় বিভব শূন্য, অর্থাৎ বি ইকুয়াল টু আমরা একটু আগে লিখলাম 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট 1/r। তাহলে এখানে কিউ +3 -7 +20, বিষয়টা এরকম। তাহলে কিউ -3 -7 +20 আমাদের যা আছে সবগুলো লিখে ফেললাম। লিখে যেহেতু আমরা বলছি কেন্দ্রীয় বিভব শূন্য হবে কিউর মান কত হলে, তাহলে কেন্দ্রীয় বিভব শূন্য ধরে নিলাম। তাহলে বাদ বাকি এখানে আমরা দেখো 1/4 পাই এপসাইলন নট আর ইনটু কিউ +3 আচ্ছা এগুলো যোগ বিয়োগ করে নেওয়া যায়। এখানে যোগ বিয়োগ করে নিলে আমাদের আসে 23, 23 থেকে আমাদের 7 গেলে আমাদের আসে হইল 16, তাইলে আমাদের 16 থাকলো 16, তাহলে এইটা এইভাবে লিখতে পারি। এখন দেখো আড়াআড়ি গুণ করে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি কিউ +16 ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি, যার কারণে আমরা শেষে লিখতে পারি কিউ ইকুয়াল টু -16 কুলম, কিউ ইকুয়াল টু -16। অর্থাৎ আমরা যদি এই বিন্দুতে -16 কুলম রেখে দিতে পারি তাহলে আমাদের কেন্দ্রীয় বিভব শূন্য আসবে। অর্থাৎ এটা যদি -16 কুলম হয় তাহলে আমাদের কেন্দ্রীয় বিভব শূন্য হবে। দেখো এই প্রবলেমটা যদি আমাদের এমসিকিউতে আসে তাহলে আমরা অতি দ্রুত অ্যান্সার দিতে পারবো। আমরা চার্জগুলোকে যোগ বিয়োগ করে শূন্য করে দিব, অর্থাৎ কত বসাইলে এখানে শূন্য হয়। তাহলে ওই যে এখানে প্লাস আমাদের +16 আসছে, তাহলে এখানে -16 করলে তখন আমাদের এই চার্জগুলো যোগফল শূন্য হতে হবে, টোটাল নিট শূন্য হলেই আমরা, তাহলে কত হলে শূন্য হয় সেটি আমরা বের করে নিলেই অতি সহজে আমরা অ্যান্সার দিতে পারবো।
তাহলে এটি আমরা করতে পারবো বলে আমাদের প্রতীয়মান হয় যে একটি বর্গাকার। এবার আমরা যদি ত্রিভুজ আকারেরও যদি দিয়ে থাকি কোনো তথ্য উপাত্তে, কোনো উদ্দীপক যদি সৃজনশীল প্রক্রিয়ায় ত্রিভুজ আকারেরও হয়, তাহলেও আমরা এমন করে যে প্রক্রিয়াগুলোর কথা বললাম এখানে দিক বিবেচনায় নয়, বরং চার্জের ধনাত্মক এবং ঋণাত্মক বিবেচনায় বিভব হিসাব হবে, এবং সেইভাবে হিসাব করে আমরা বিভব ক্যালকুলেট করে দিব। এটি যেন আমাদের মনে থাকে। এবার আমরা এই সূত্রটা 3 নম্বর সূত্রটা দিয়ে একটু নজর দিই। 3 নম্বর সূত্রটা হলো তড়িৎ প্রাবল্য আর বিভবের সম্পর্ক, অর্থাৎ B = ED। ডি হলো দূরত্ব, তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে ডি দূরত্বে বিভবের হিসাব হলো B = ED। এখন DB তাহলে EDR, DB EDR, E -dB/dr। অর্থাৎ এখানে আমরা যখন চিহ্ন বিবেচনা করে লিখি, মানে দিক বিবেচনা করে লিখি, চিহ্ন বিবেচনা করে লিখি, তখন আমরা এটাকে লিখি E -dB/dr। এটি ব্যাখ্যা তোমাদের বইতে দেওয়া আছে, দেখবা চিহ্ন বিবেচনা করে তোমার এখানে চার্জের তড়িৎ ক্ষেত্রের দিক বিবেচনা করে এটা লেখা হয়। তো এটা আমরা লিখলাম। তাহলে আমরা দেখো এই ক্ষেত্রে বাম পাশের যে রাশিটা, সেই রাশিটা হলো তড়িৎ প্রাবল্য, যেটা কিনা একটা দিক রাশি। আর ডান পাশে যার উপর আমরা ডিফারেন্সিয়েশন করেছি কিংবা পরিবর্তনের হার করা হয়েছে, সেটা হলো বিভব, দূরত্বের সাপেক্ষে বিভবের পরিবর্তনের হার। তাহলে বিভবের পরিবর্তনের হার, বিভব হলো একটি স্কেলার রাশি, তাহলে একটি স্কেলার রাশির পরিবর্তনের হার হলো একটি ভেক্টর রাশি। তাহলে এটি আমাদের, তোমরা যারা ভেক্টর অধ্যায়ের পড়াশোনা করেছো, যারা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো, তারা নিশ্চয়ই তোমাদের মনে পড়ার কথা যে একটি স্কেলার ক্ষেত্রকে, স্কেলার ফাংশনকে যদি আমরা ভেক্টর পরিণত করতে হয়, তাহলে তার গ্রেডিয়েন্ট করতে হয়। তোমরা জানো যে একটি স্কেলার ফাংশনকে ভেক্টর ফাংশনে পরিণত করার কৌশলকে বলি আমরা গ্রেডিয়েন্ট। এরকম একটি বিষয় তোমরা দেখেছো যে একটি স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে পরিণত করার কৌশলকে আমরা বলি গ্রেডিয়েন্ট। তার মানে আমরা বলতে পারি বিভবের গ্রেডিয়েন্টটাই হলো তড়িৎ প্রাবল্য, কারণ বিভব একটি স্কেলার রাশি, স্কেলার ফাংশন, বিভবের একটি স্কেলার রাশি, এখানে একটা স্কেলার ক্ষেত্র তৈরি করে, সেই স্কেলার ক্ষেত্রের বা স্কেলার ফাংশনের যে গ্রেডিয়েন্ট সেটি হবে তড়িৎ প্রাবল্য ই। অর্থাৎ তড়িৎ প্রাবল্য একটি ভেক্টর রাশি, বিভব একটি স্কেলার রাশি, তার উপর আমরা গ্রেডিয়েন্ট করেছি, তখন আমরা পেয়ে গেছি তড়িৎ প্রাবল্য। তো আমরা এই তড়িৎ বিভব নিয়ে যে সকল কথাবার্তাগুলো বললাম, এগুলো সহ আরও বইতে বিভিন্ন সমস্যা দেয়া আছে। এই সমস্যাগুলোর আলোকে তোমরা পড়াশোনা করো, সলভ করার চেষ্টা করো। বিভব বিষয়ে আরও বিস্তারিত তোমরা বইতে পাবে, সেইখান থেকেও তোমরা একটু দেখো। তো তোমরা যদি কোনো তোমাদের পড়তে গিয়ে যদি কোনো সমস্যা মনে করো, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবা, আমরা উত্তর দিব ইনশাল্লাহ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজ আমাদের ক্লাস এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।